আসসালামু আলাইকুম। আমরা আইটেক স্কুলের লার্ন ফাস্ট পে লেটার প্রোগ্রামের সাথে যুক্ত রয়েছি এবং আমরা হিসাব বিজ্ঞানের কিন্তু তৃতীয় অধ্যায়ের লেকচারগুলো কনক্লুড করতেছি। আমরা যে টপিক সম্পর্কে ধারণা পাবো সেগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের বিভিন্ন ধারণা, সীমাবদ্ধতা এবং লাভ ক্ষতি কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো সম্পর্কে কিন্তু আমরা আজকে লেকচারে বিশদ আলোচনা করতে যাচ্ছি। ওকে, সো আমরা গত ক্লাসে কি করেছিলাম আমরা যদি একটু রিভিউ করি। গত ক্লাসে আমরা বড় ব্যবসার জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে অনেক আলোচনা করেছি, বিস্তারিত ডিসকাশন করেছি, প্র্যাকটিক্যাল ম্যাথ সলভিং করেছি। কিন্তু আমরা যদি ছোট মুদি দোকানের কথা বলি বা ছোট যে ঝালমুড়ি বিক্রি করে বা এরকম ছোট যে বিজনেস রয়েছে, চায়ের দোকান রয়েছে, তারা কি আসলেই মনে করো তোমাদের প্রত্যেকটা লেনদেনের জন্য এত কিছু চিন্তা করবে, এত চিন্তা করে দুইটা পক্ষ বের করবে? আমি একজনের কাছে চা বিক্রি করলাম, রহিমের নাম আমি লিখে রাখবো 5 টাকা চায়ের জন্য, এত কিছু কিন্তু করা একতরফা দাখিলা পদ্ধতিতে পসিবল না। অর্থাৎ ছোট যে বিজনেসগুলো রয়েছে, এই ছোট বা এক মালিকানা বিজনেসের ক্ষেত্রে এইভাবে ইন ডিটেলসে রাখাটা অনেক বেশি ব্যয় সাপেক্ষ, কষ্ট সাপেক্ষ এবং যারা রাখে তাদের জন্য অনেক মানে জ্ঞান সাপেক্ষ একটা বিষয়। সো আমরা কি করব, এই যে আমাদের যে ছোট যে দোকান রয়েছে বা ছোট যে বিজনেসগুলো রয়েছে এদের ক্ষেত্রে আমরা এত জটিলতা লক্ষ্য করি না। এবং তোমরা হয়তো মনে করতেছো আমরা যখন এই যে ম্যাথগুলো করতেছি তখন মনে করতেছো আমার তো একটা মুদি দোকানের বিজনেস আছে বা আমি আমার আশেপাশে যে একটা মুদি দোকানের বিজনেসটা দেখতেছি ওরা তো এত কমপ্লেক্স করে কোনো কিছু রাখে না। আসলেই ওরা কিন্তু এত কমপ্লেক্স করে রাখে না। ওরা সারাদিন কি করে, আমি যদি একটা উদাহরণ দিই, চায়ের দোকানে ওরা কিন্তু সারাদিনে মনে রাখে যে আমি সারাদিনে 300 কাপ চা বিক্রি করছি, দ্যাটস অল, এতটুকুই মনে রাখে। আর হয়তো মনে রাখে যে ওর কাছে বাকিতে বিক্রি করছিলাম, ওর কাছে 200 টাকা পাই, ওর কাছে 100 টাকা পাই, এরকম জাস্ট সব কিছু মেন্টালি ক্যালকুলেশন করে। ওরা কিন্তু খাতায় ইন ডিটেলসে কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা দায়, কোনটা ব্যয়, কোনটা মালিকানা সত্ত্ব, কয় টাকার মাল আজকে কিনা হয়েছে, কয় টাকার মাল বেচা হয়েছে, সব কিছু কিন্তু ইন ডিটেলসে এরকম রাখে না এবং এগুলো রাখাও দরকার নাই। তো আমরা যে হিসাবগুলো করতেছি সাধারণত বড় ধরনের প্রতিষ্ঠান এই ধরনের হিসাব রেখে থাকে যাতে করে অনেক বেশি ট্রান্সপারেন্সি থাকে। ওকে, সো আমাদের কি করব, যারা ছোট ব্যবসায়ী ওরা শুধুমাত্র লিখে রাখে যে রহিমের কাছে এত টাকা পাই, করিমের কাছে এত টাকা পাই, আজকে মাল বিক্রি করছে ওদের কাছে এত টাকার, আমি ওর কাছে এত টাকা পাই। সো এই ধরনের ছোটখাটো হিসাবগুলো ওর কাছে রাখে। যদিও এটা অসম্পূর্ণ একটা পদ্ধতি, যেটাকে আমরা বলি একতরফা দাখিলা পদ্ধতি। এখানে দুইটা পক্ষ বের করে লেখা হয় না, একটা পক্ষকেই লিখে রাখা হয়, অন্য আরেকটা পক্ষকে কিন্তু বের করে লেখা হয় না, বাট স্টিল ছোট বিজনেসের জন্য দ্যাটস অ্যাপ্রোপ্রিয়েট। এখন আমরা কেন একতরফা পদ্ধতি, যেখানে শুধুমাত্র একটা পক্ষকে লিখে রাখা হয়, দুইটা পক্ষ বের করে লেখা হয় না, এটা কেন বিজ্ঞানসম্মত নয়? কারণ হচ্ছে এটা শুধুমাত্র ছোট ব্যবসার আয়তনের ক্ষেত্রে প্রযোজ্য এবং লেনদেনের সংখ্যা যাদের খুবই কম, প্রতিদিন খুবই কম লেনদেন হয়, তারা এই ধরনের হিসাব রাখলে দ্যাটস ওকে। বাট যারা বড় প্রতিষ্ঠান তাদের জন্য এই ধরনের হিসাব রাখলে সবকিছু গুলায় যাবে, সবকিছু কিন্তু মেন্টালি রাখা পসিবল না। এজন্য আমার একটা পূর্ণাঙ্গ একটা সাইন্টিফিক ওয়ে লাগবে, সেটা কিনা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই জন্য একতরফা দাখিলা পদ্ধতি আমাদের ভালো একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। আচ্ছা, সো এখানে কেন নয় এগুলো কিছু কারণ দেওয়া আছে। এক নম্বর হচ্ছে একটি পক্ষ বের করা হয় এবং অন্য আরেকটা পক্ষকে লিপিবদ্ধ করা হয় না। সো এটা একটা কারণ, কারণ একপাক্ষিক হিসাব রাখা হয়। এখানে শুধুমাত্র কিছু সম্পদ এবং দায়ের হিসাব রাখা হয়, কিন্তু আয় এবং ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব কিন্তু রাখা হয় না। এই পদ্ধতিতে হিসাব করলে আমরা রেয়ামিল যেমন প্রস্তুত করতে পারি না, কারণ রেয়ামিল প্রস্তুত করলে আমার দুইটা পক্ষ লাগে, ডেবিট ক্রেডিট লাগে। এখানে তো আমি দুইটা পক্ষ বের করি নাই, সো আমি রেয়ামিল প্রস্তুত ঠিক মতন করতে পারবো না। এবং রেয়ামিল যদি ভালো মতো প্রস্তুত না করা হয় তাহলে কিন্তু আর্থিক বিবরণীও ভালো মতন প্রস্তুত করা যাবে না। সো গাণিতিক শুদ্ধতা এখানে নিশ্চিত হবে না। আমরা যদি একটু পরবর্তীতে দেখি, আমরা এখন দেখতে চাচ্ছি প্রতিষ্ঠানে কিভাবে এই যে সারাদিন ব্যবসা করলা, ব্যবসা অনেক কিছু করলা, এখন প্রতিষ্ঠানের লাভ লস হয়েছে কিনা এটা দেখা লাগবে না? সো এই লাভ বা লস হয়েছে কিনা সেটা আমরা কিভাবে দেখব? সো লাভ লস দেখার জন্য তোমাদের এই চ্যাপ্টারের জন্য যে সূত্রগুলো একটু মনে রাখা দরকার সেগুলো একটু দেখো। যে আমাদের প্রথমে দরকার হয় প্রারম্ভিক মূলধন, আমাদের দরকার হয় সমাপনী মূলধন, এবং হচ্ছে আমরা লাভ ক্ষতি নির্ণয় করার জন্য সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করি এবং প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন এটা যোগ করে এখান থেকে বাদ দিই। এখন তুমি তো বলতে পারো, ভাইয়া আমি তো সারা জীবন লাভ ক্ষতি বের করছি, আমাদের যত ব্যবসায় আয় হয়েছে আয় থেকে ব্যয় বাদ দিছি, এর মাধ্যমে বের করা হয়েছে। কিন্তু এইখানে আমাদের যেহেতু প্রারম্ভিক মূলধন এসে পড়েছে এবং মূলধনের মধ্যে কিন্তু আয় ব্যয়ের হিসাবটা অটোমেটিকলি এসে যায়। সো তোমাদের এই চ্যাপ্টারে এই ধরনের ম্যাথই বেশি আছে, এজন্য আয় ব্যয় দিয়ে আমরা তৈরি করতেছি না। আয় ব্যয়ের জন্য যখন আমরা বিশদায় বিবরণী তৈরি করব তখন কিন্তু তুমি যেভাবে আয় সব যোগ করা হবে, সব থেকে ব্যয় বাদ দেওয়া হবে, ওইভাবে বের করা হবে। কিন্তু এই চ্যাপ্টারের জন্য আমাদের প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন ব্যবহার করেই বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথগুলো করতে দেওয়া হয়। সো আমরা এই পদ্ধতিতেই দেখার চেষ্টা করব। সো
সো আমরা প্রারম্ভিক মূলধনের এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটা যদি একটু দেখতে চাই, সেটা আমরা একটু দেখতে পারি। সমাপনী মূলধনের যে ফর্মুলাটা দেওয়া আছে এটা কিভাবে আসলো, কারণ এটা যদি জানো কিভাবে এসেছে তাহলে হয়তো তোমাদের আর ওইভাবে মেমোরাইজ করা লাগবে না। আমরা কিন্তু অ্যাকাউন্টিং এর যে আমাদের যে ইকুয়েশনটা রয়েছে, এটা যে বেসিক ইকুয়েশন, মৌলিক যে ইকুয়েশনটা রয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই। আমাদের ইকুয়েশনটা কি? A ইকুয়াল টু এল প্লাস ওই। সো এ ইকুয়াল টু এল প্লাস ওই, তাহলে এখানে কি হয়েছে দেখো, এ মানে হচ্ছে আমাদের অ্যাসেট, এল মানে হচ্ছে আমাদের লায়াবিলিটি, এবং ওই মানে হচ্ছে আমাদের ওনার্স ইকুইটি। এখন আমরা কি চাচ্ছি? মূলধনটা চাচ্ছি। মূলধন কোথায় থাকে? ওই থাকে। আমরা যদি এক সাইডে ওই রেখে দেই তাহলে আলটিমেটলি আমার অন্য সাইডে কি আসতেছে দেখো, অ্যাসেট মাইনাস লায়াবিলিটি, তাই না? অ্যাসেট মাইনাস লায়াবিলিটি, অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। তাহলে আমাদের মালিকানা সত্ত্ব কিভাবে বের হয়? আমাদের সম্পদ থেকে দায় বাদ দিতে হয়। সেম জিনিসটাই করছে না? মূলধন বা মালিকানা সত্ত্ব কিভাবে বের করা হয়েছে? সম্পদ থেকে আমাকে দায়টা বাদ দেওয়া হয়েছে। সো প্রারম্ভিকের ক্ষেত্রে সবগুলাই প্রারম্ভিক ব্যবহার করা হয়েছে, প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায়। যখন আমরা সমাপনীতে যাব সেম নিয়ম, কিন্তু মূলধন বের করা হয়েছে, এক্ষেত্রে সমাপনী ইউজ করা হয়েছে, তাহলে সমাপনী সম্পদ এবং সমাপনী দায়। এখন একটা কোশ্চেন থাকতে পারে, প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধনের মধ্যে পার্থক্য কি? প্রারম্ভিক কি, সমাপনী কি? তুমি যখন ব্যবসা শুরু করো, ব্যবসা শুরু করার সময় তোমার নিজস্ব কিছু ইনভেস্টমেন্ট থাকা লাগে, মালিক কিছু টাকা ব্যবসায়ীকে দেয়, সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এখন সারা বছর ব্যবসা করার পরে বছর শেষে গিয়ে একটা অ্যামাউন্ট ফান্ডে থাকে, এই অ্যামাউন্ট যেটা থাকে সেটাকে বলা হয় সমাপনী মূলধন। ফর এক্সাম্পল, আমি ব্যবসা শুরু করছিলাম 5,000 টাকা নিয়ে, আমি সারা বছর অনেক লাভ টাপ করে অনেক কিছু করে আমি হচ্ছে আলটিমেটলি আমার দেখা যাচ্ছে যে আমার ব্যাংকে হচ্ছে 20,000 টাকা আছে। তাহলে আমি 5,000 দিয়ে শুরু করছি, শেষে গিয়ে 20,000 আছে। তাহলে এই যে 15,000 টাকা এক্সট্রা বাড়লো এবং আলটিমেটলি আমার যে অ্যাকাউন্টে 20,000 টাকা রয়েছে, এই 20,000 টাকা হচ্ছে আমাদের সমাপনী মূলধন। এখন তাহলে আমরা লাভ বা ক্ষতি কিভাবে বের করব? লাভ বা ক্ষতি কিভাবে বের করব? লাভ বা ক্ষতি বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সমাপনী মূলধন রয়েছে, সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করব। এখন উত্তোলনটা কেন যোগ করব? কারণ সমাপনী মূলধন মানে কি, তোমার অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে একদম লাস্টে, সব কিছু ব্যয়টায় বাদ টাদ দেওয়ার পরে, উত্তোলন হওয়ার পরে আলটিমেটলি তোমার কত টাকা পড়ে আছে সেটা হচ্ছে তোমার সমাপনী মূলধন। উত্তোলন মানে কি, তোমার নিজের টাকা তুমি উঠাই গেছো, এই টাকাটা যদি না উঠাইতা এটাও কি ব্যবসার টাকা হিসাবেই থাকতো না? সো আমি আগে দেখতে চাচ্ছি একদম সর্বশেষে আমার ব্যবসায় কত টাকা ছিল। সো আমার ব্যবসায় ছিল মানে হচ্ছে সমাপনী মূলধন ছিল এইটা, আর উঠাই ফেলছি এইটা, তাহলে আমার ব্যবসায় মোট টাকা ছিল হচ্ছে এই দুইটা যোগ করলে যেটা ছিল সেইটা। এখন এটা থেকে যেহেতু আমি বাদ দিব যে আমার একদম ইনিশিয়ালি আমাদের মূলধন কত ছিল, এটা হচ্ছে একদম ব্যবসায়ের শেষের মূলধন, তাই না? উঠায় লাইসে যেটা, সেটাকে আমরা যোগ করে দিছি কারণ ওটাও সমাপনী মূলধনেরই একটা পার্ট ছিল। সো এই দুইটাকে যোগ করলে আমাদের আলটিমেটলি যে সমাপনী মূলধন সেটা আসতেছে, এবং এখান থেকে আমরা বাদ দিচ্ছি প্রারম্ভিক মূলধন, মানে একদম ব্যবসার শুরুতে কত টাকা দেওয়া হয়েছিল। মনে করো সমাপনী মূলধন আছে 50 টাকা এবং ব্যবসার শুরুতে তুমি দিছিলে এই দুইটা মিলে যোগ করে হচ্ছে 30 টাকা, তাহলে 50 আর 30 এর গ্যাপ হচ্ছে কত? 20 টাকা। তাহলে এই 20 টাকা হচ্ছে তোমার লাভ, অথবা এটা যদি নেগেটিভ হইতো তাহলে হয়তো তোমার জন্য কি ক্ষতি। সো এভাবেই হচ্ছে আমরা এই ধরনের ম্যাথ করব, আমরা ম্যাথমেটিক্স করলে, প্র্যাকটিক্যাল করলে আরো অনেক বেশি বোঝার চেষ্টা করব। সেখানে কি দেওয়া আছে দেখো, মিসেস সাহেলা খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্নে তথ্য তার হিসাব বই থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে দেওয়া হচ্ছে তার মোট সম্পদ রয়েছে 1,20,000 টাকা, এটা ছিল প্রারম্ভিক, মানে যখন ব্যবসা শুরু করছে তার সম্পদ ছিল 1,20,000 টাকা, এবং তার শেষে গিয়ে তোমার হচ্ছে সমাপনী সম্পদ ছিল 1,50,000 টাকা। এবং মোট দায়ের কথা বলা হয়েছে, দেখো দায়ের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, তার বছরের শুরুতে দায় ছিল 35,000 টাকা এবং বছরের শেষে দায় গিয়ে দাঁড়াইছে 55,000 টাকা। এবং আমাকে কি বলছে আরো দেখো, ইনফরমেশনের মধ্যে দেওয়া হয়েছে যে অতিরিক্ত মূলধন আনছে কত টাকা? অতিরিক্ত মূলধন আনা হয়েছে 20,000 টাকা। অতিরিক্ত কত টাকা মূলধন আনা হয়েছে? অতিরিক্ত মূলধন উনি 20,000 টাকা দিছে। সো উনি হচ্ছে 20,000 টাকা অতিরিক্ত মূলধন দিছে এবং উনি ব্যবসা থেকে উঠাই নিছে কত টাকা? মালিক উত্তোলন করছে 30,000 টাকা। সো আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। সো আগের যে ফর্মুলাটা পড়েছি, ফর্মুলা হচ্ছে আমার এখানে অ্যাপ্লাই করতে হবে। সো আমরা একটু নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে গিয়ে আমাদের কি কি লাগবে দেখো, আমাদের ফর্মুলাটা কি ছিল সূত্রের, আমাদের যে সূত্রের ফর্মুলাটা ছিল, সূত্রের ফর্মুলাটা কি ছিল? সমাপনী মূলধন যোগ উত্তোলন আর প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, এটা ছিল আমাদের ফর্মুলা। এই তো লাভ ক্ষতির। এখন আমরা আমাদের সমাপনী মূলধন প্রারম্ভিক মূলধন আছে কিনা সেটা দেখবো, আমাদের এখন কিন্তু দরকার। এখন দেখো এখানে কিন্তু সমাপনী মূলধন ডাইরেক্টলি দেওয়া নাই,
বা প্রারম্ভিক মূলধন ডাইরেক্টলি দেওয়া নাই, কিন্তু ইনফরমেশন দেওয়া আছে, সম্পদ আর দায়ের ইনফরমেশন দেওয়া আছে, প্রারম্ভিক এবং হচ্ছে সমাপনী। এখন আমরা তো একটু আগে ইকুয়েশন শিখে আসছি, আমরা কি শিখেছিলাম, আমাদের যে ওনার্স ইকুইটি, এটা মানে কি অ্যাসেট মাইনাস লায়াবিলিটি না? ওনার্স ইকুইটি মানে কি অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। প্রারম্ভিক হইলে সবকিছু প্রারম্ভিক দিয়ে করতে হবে, প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক লায়াবিলিটি। আর যদি সমাপনী হয়, সমাপনী মূলধন, সমাপনী সম্পদ, সমাপনী লায়াবিলিটি। সো আমরা যদি সম্পদ থেকে লায়াবিলিটি বাদ দেই তাহলেই কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, মূলধন পেয়ে যাচ্ছি বা ক্যাপিটাল পেয়ে যাচ্ছি। সো আমরা এখান থেকে দুইটা বাদ দিই। দেখো আমাদের সম্পদ থেকে যদি আমি দায় বাদ দেই, 1,20,000 টাকা থেকে যদি আমি 35,000 টাকা বাদ দেই তাহলে কিন্তু আমরা কি পাবো, প্রারম্ভিক মূলধনটা পেয়ে যাব। পাশাপাশি 1,50,000 টাকা থেকে যদি 55,000 টাকা বাদ দেই তাহলে কিন্তু আমরা সমাপনী মূলধনটা পেয়ে যাব। তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন কিন্তু এভাবে বের করতে হবে, যেটা কিনা আমাদের এই যে পরবর্তী স্লাইডে করে দেওয়া আছে। 1,20,000 টাকা থেকে 35,000 টাকা বাদ গেলে আমাদের এখানে থাকতেছে 85,000 টাকা, যেটাকে আমরা বলতেছি প্রারম্ভিক মূলধন, এবং হচ্ছে আমাদের 1,50,000 টাকা থেকে 55,000 টাকা বাদ গেলে থাকতেছে 95,000 টাকা, যেটাকে আমরা বলতেছি সমাপনী মূলধন। এখন প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের যে ম্যাথটা, আমাদের যে লাভ ক্ষতির যে ম্যাথটা, সেটা বের করার জন্য আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে তোমার এই সমাপনী মূলধনের সাথে, সমাপনী মূলধনের সাথে যোগ করতে হবে উত্তোলন, এবং প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করতে হবে কি, অতিরিক্ত মূলধন, এবং এই দুইটার যে গ্যাপ বা ডিফারেন্স সেটাই হবে আমাদের উত্তর। সো আমরা দেখি আমাদের সমাপনী মূলধন আমরা বের করেছি আগের স্লাইডে 95,000 টাকা, প্রারম্ভিক মূলধন আমরা বের করেছি 85,000 টাকা, উত্তোলন আমাদের প্রশ্নে দেওয়া ছিল 30,000 টাকা, এবং অতিরিক্ত মূলধন দেওয়া ছিল 20,000 টাকা। সো আলটিমেটলি আমরা এই পাশ যোগ করলাম, এই পাশ যোগ করলাম, সো দুই পাশের গ্যাপ বের হয়েছে 20,000 টাকা, যেটা কিনা হচ্ছে পজিটিভ গ্যাপ। এজন্য আমরা বলতে পারি যে আমাদের লাভ হয়েছে 20,000 টাকা। সো এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসবে এবং আসতে দেখা যায়। সো এই ধরনের ম্যাথগুলো তোমরা কিন্তু বাসায় খুব বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা। ওকে, সো আজকে আমাদের ক্লাসের সারসংক্ষেপ কি ছিল, আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করেছি একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করেছি, কেন এটা বৈজ্ঞানিক পদ্ধতি নয় সেটা জানার চেষ্টা করেছি। পাশাপাশি হচ্ছে কিভাবে আমরা প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন বের করব এবং এদের পার্থক্য ভিত্তিতে কিভাবে লাভ ক্ষতি বের করব সেগুলো সম্পর্কে কিন্তু আমরা আজকে বিস্তারিত এই লেকচারের মাধ্যমে ধারণা লাভ করতে পেরেছি। সো তোমাদের হোমওয়ার্ক কি থাকবে এই লেকচারের জন্য, তোমরা হচ্ছে কিভাবে প্রারম্ভিক মূলধন বের করতে হয়, কিভাবে সমাপনী মূলধন বের করতে হয়, কিভাবে লাভ ক্ষতি নির্ণয় করতে হয় এগুলা দেখবে, এবং হচ্ছে এই যে তোমাদের যে 3টা সূত্র দিয়েছে এগুলো 5 বার কি করবে তোমাদের খাতায় লিখে তোমরা প্র্যাকটিস করবে। এবং তোমাদের পরবর্তীতে দেখবা তোমাদের এই হোমওয়ার্কের সাথে যেখানে তোমাদের এই কাজটা দেওয়া আছে তার পরবর্তীতেই দেখবে একটা বাড়ির কাজ দেওয়া আছে জনাব পলাশ কুমার পালের, তোমরা এইটার সমাধান করার চেষ্টা করবা। আমরা নেক্সট ক্লাসে এই জনাব পলাশ কুমার এর যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে সমাধান করার চেষ্টা করব। সো আজকের আমাদের এই লেকচারটা এখানেই কনক্লুড হচ্ছে। তোমরা চাইলে আমাদের যে অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচটা রয়েছে সেখানে তোমরা অ্যাড হয়ে যেতে পারো। অ্যাড হওয়ার মাধ্যমে তোমরা কি করতে পারবা, আমরা নিয়মিত তোমাদের SW দিব, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সরবরাহ করব, এবং তোমরা এটা কি করবা, এগুলো যদি ভালোমতো প্র্যাকটিস করো, আমাদের এখান থেকে যদি প্রবলেমগুলো সলভ করে নাও এবং নিয়মিত যদি এক্সাম নাও তাহলে হচ্ছে কিন্তু তোমরা কি করতে পারবা, তোমরা আলটিমেটলি একটা ভালো এক্সাম প্রিপারেশন নিতে পারবা এবং তোমার পরীক্ষায় একটা ভালো রেজাল্ট অথবা আউটপুট আনতে পারবা। সো তোমরা কি করতে পারো, আমাদের এই কোর্সে এনরোল হওয়ার জন্য তোমরা হচ্ছে আইটেক স্কুলের ওয়েবসাইটে যেতে পারো অথবা আমাদের হটলাইনে কল করে আজই এনরোল হয়ে নিতে পারো।